ডিয়ার স্টুডেন্টস, আই ওয়েলকাম ইউ টু দিস ক্লাস। আর আমাদের এই ক্লাসে আমরা নতুন একটা চ্যাপ্টার পড়াশোনা করব যে চ্যাপ্টারটির নাম হচ্ছে ইন্টারফেয়ারেন্স অফ লাইট, অর্থাৎ আলোর ব্যতিচার আলোর ব্যতিচার বা ইন্টারফেয়ারেন্স অফ লাইট। এবং এই এটি হচ্ছে প্রথম ক্লাস। আমরা কতগুলো ক্লাসের মধ্য দিয়ে কতগুলো ক্লাসের সাহায্যে এই চ্যাপ্টারটি সম্পূর্ণ করব বা কমপ্লিট করব। তো প্রথম ক্লাসে আমরা যে টপিকগুলো আলোচনা করব আর যেগুলো পড়বো সেগুলো হচ্ছে ইন্টারফেয়ারেন্স অফ লাইট, অর্থাৎ আলোর ব্যতিচার এটা কি। তারপর আমরা ইয়ং এর একটা পরীক্ষা আছে, সেইটা ব্যতিচার সংক্রান্ত ইয়ং এর পরীক্ষা, সেটা আমরা একটু পড়বো। তারপর গাণিতিক বিশ্লেষণ অফ অ্যানালিটিক্যাল ট্রিটমেন্ট অফ ইন্টারফেয়ারেন্স, অর্থাৎ আলোর ব্যতিচারের গাণিতিক বিশ্লেষণটা আমরা তারপরে পড়বো। তারপর আমরা জানবো যে স্থায়ী ব্যতিচার বা পার্মানেন্ট ইন্টারফারেন্সের জন্য যে কন্ডিশনস গুলো প্রয়োজন হয় সেগুলো। আর তারপর আমরা দেখব যে ইন কেস অফ ইন্টারফারেন্স কনজারভেশন অফ এনার্জি, অর্থাৎ শক্তি সংরক্ষণ সূত্র মান্যতা পায়, অর্থাৎ শক্তি সংরক্ষণ সূত্র এক্ষেত্রে ভ্যালিড হয়, সেটা আমরা কিন্তু ফাইনাল এই ক্লাসের শেষের দিকে পড়ব। তো লেট আস স্টার্ট। ফার্স্ট আমরা শুরু করছি ইন্টারফারেন্স অফ লাইট, অর্থাৎ আলোর ব্যতিচারটা কি। তো আলোর ব্যতিচারের সংখ্যাটা এইভাবে দেওয়া যেতে পারে যে তুমি যদি একই কম্পাঙ্ক হওয়ার অর্থ হচ্ছে তার কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য সমান হবে এবং বিস্তার বিশিষ্ট, অর্থাৎ একই কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্য এবং বিস্তার বিশিষ্ট দুটি আলোক তরঙ্গ যদি একই রেখা বরাবর কোনো একটা মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয় এবং তারা একে অপরের উপর যদি উপরপাতিত হয়, তাহলে দেখা যাবে উপপাতনের ফলে, যেটাকে বলে সুপারপজিশনের ফলে বা উপরিপাতনের ফলে দেখা যাবে ওই মাধ্যমের কোনো কোনো বিন্দু উজ্জ্বল হচ্ছে, ব্রাইট হচ্ছে, আবার কোনো কোনো বিন্দু অন্ধকার হচ্ছে, অর্থাৎ ডার্ক হচ্ছে। ওইটা অল্টারনেটিভলি হতে দেখা যাবে। এই ঘটনাকে বলা হয় আলোর ব্যতিচার। তার আলোর ব্যতিচার কাকে বলবো? আমরা বলবো একই কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট এবং বিস্তার বিশিষ্ট দুটি আলোক তরঙ্গ কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে অগ্রসর হয়ে যদি একে অপরের উপর উপরপাতিত হয় বা সুপারপোজড হয়, তাহলে ওই মাধ্যমের কোনো কোনো বিন্দু উজ্জ্বল বা ব্রাইট হবে এবং কোনো কোনো বিন্দু অন্ধকার বা ডার্ক হবে। এই যে ঘটনা, যে দিস ফেনোমেনা ইজ কল্ড দ্য ইন্টারফারেন্স অফ লাইট, or আলোর ব্যতিচার। এইবার কোন কোন বিন্দুতে উজ্জ্বল হবে, কোন কোন বিন্দুতে অন্ধকার হবে, সেগুলো যদি জানতে হয় তাহলে আমাদের যেটা করতে হবে, যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আমরা জানি যে কোনো একটা আলোক তরঙ্গের সেটা আমরা যদি সাইনোসয়েডাল ওয়েভ হিসেবে বা সাইনো তরঙ্গ হিসেবে প্রকাশ করতে পারি, তাহলে তার সেক্ষেত্রে আমরা দেখব যে যদি দুটি আমরা যেহেতু তরঙ্গের কথা ভেবেছি, তো সেই তরঙ্গের একটা তরঙ্গ শীর্ষ থাকে, একটা তরঙ্গ পাত থাকে, এটা আমরা জানি। তো যদি দেখা যায় যে দুটি আলোক তরঙ্গ তারা পরস্পর উপর উপপাতিত হচ্ছে, তারা যদি সমদশায় অর্থাৎ একই ফেজে যদি একটি অপর উপর সুপারপোজড হয়, তাহলে সেক্ষেত্রে এবং সেই ক্ষেত্রে সমদশায় সুপারপোজড হয় এবং একটি তরঙ্গ শীর্ষ অপরটির, অর্থাৎ পিক, ঠিক আছে, একটি তরঙ্গ শীর্ষ অপরটি তরঙ্গ শীর্ষের উপর যদি উপপাতিত হয়, সেক্ষেত্রে দেখা যাবে রেজাল্ট্যান্ট বা লব্ধি যে বিস্তার, সেই বিস্তারটা কিন্তু যে দুটি তরঙ্গ একে অপরের উপর উপপাতিত হয়েছিল তাদের বিস্তারের যোগফলের সমান। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে তরঙ্গের বিস্তার দ্বিগুণ হয়ে যাবে। এবার আমরা জানি কোনো একটা আলোক তরঙ্গের যে তোমার তীব্রতা হয় বা তীক্ষ্ণতা হয় বা প্রাবল্য হয়, সেটি হচ্ছে ওর বিস্তারের সমানুপাতিক। তাই যেহেতু বিস্তার দ্বিগুণ হয়ে যাচ্ছে যখন একটি তরঙ্গের শীর্ষ অপর তরঙ্গ শীর্ষের উপর উপরপাতিত হচ্ছে, সেই ক্ষেত্রে তোমার তীব্রতা বা উজ্জ্বলতা অনেক কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা আলোকপটি যেটা পাবো সেটা উজ্জ্বল হবে এবং এইকে আমরা তখন বলবো তরঙ্গের গঠনমূলক ব্যতিচার বা কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স। তো কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স কাকে বলবো? আমরা বলবো কোনো একটা বিন্দুতে যদি দুটি তরঙ্গ সমদশায় একে অপরের উপর উপরপাতিত হয় এবং একটি তরঙ্গের তরঙ্গ শীর্ষ অপর তরঙ্গ শীর্ষের উপর যদি সুপারপোজড বা উপপাতিত হয়, সেক্ষেত্রে দেখা যায় যে লব্ধি যে তরঙ্গ পেলাম সেই তরঙ্গের বিস্তারটা কিন্তু প্রথমিক যে তরঙ্গ দুটি নিয়েছিলাম সেই তরঙ্গর আমরা জানি যে ইন্টারফারেন্স সময় কি হবে বা ব্যতিচারের সময় কি হবে, ওই তরঙ্গ দুটি কিন্তু বিস্তারও এক হতে হবে। তাহলে বিস্তার এই ক্ষেত্রে কিন্তু ডবল হয়ে গেল বা দ্বিগুণ হয়ে গেল এবং বিস্তার যেহেতু বিস্তার দ্বারা আমরা কিন্তু তীব্রতা বা প্রাবল্য নির্ণয় করি এবং আমরা জানি তোমার তীব্রতা বা তীক্ষ্ণতা হচ্ছে তোমার এই বিস্তারের সঙ্গে সমানুপাতিক। তাহলে আমরা বলবো এই ক্ষেত্রে কিন্তু তোমার তীব্রতা অনেক বৃদ্ধি পাবে বা উজ্জ্বলতা অনেক বৃদ্ধি পাবে, অর্থাৎ এক্ষেত্রে উজ্জ্বল আলোকপটি পাওয়া যাবে। এই ধরনের
তরঙ্গের এই ধরনের ব্যতিচারকে বা আমরা বলবো গঠনমূলক ব্যতিচার বা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এবার আরেকটা ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে যে আমরা এই যে দুটি তরঙ্গ একে অপরের উপর উপপাতিত হচ্ছে, হয়ে ব্যতিচার তৈরি করছে, সেই ক্ষেত্রে তারা সমদশায় একে অপরের উপর গিয়ে উপপাতিত হচ্ছে। কিন্তু যদি দেখা যায় একটি তরঙ্গের তরঙ্গ শীর্ষ অপর তরঙ্গের তরঙ্গ পাত তার উপর যদি উপপাতিত হয়, ট্রেস্ট যেটাকে বলা হয়, সেটার উপর যদি উপপাতিত হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে তাদের লব্ধ সরণ কিন্তু শূন্য হয়ে যাবে, কারণ একটা তরঙ্গ শীর্ষ অপরটি তরঙ্গ পাতের সঙ্গে যদি উপপাতিত হয়, তাহলে লব্ধ সরণ সেক্ষেত্রে কিন্তু জিরো হয়ে যায়। অর্থাৎ এই ক্ষেত্রে তোমার কিন্তু তরঙ্গদ্বয়ের যেহেতু বিস্তার, রেজাল্ট্যান্ট বিস্তার বা লব্ধি বিস্তার হবে, এই দুটি তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাত এদের মধ্যে বিয়োগফল, তার মানে এক্ষেত্রে শূন্য হয়ে যায়। এবং শূন্য যদি হয়ে যায় বিস্তার, তাহলে আমরা জানি সেক্ষেত্রে প্রাবল্যটা কিন্তু শূন্য হয়ে যাবে, কারণ প্রাবল্য হচ্ছে বিস্তারের সমানুপাতিক। এর ফলে প্রাবল্য বা তীক্ষ্ণতা শূন্য হওয়ার দরুন ওই বিন্দুতে কিন্তু অন্ধকার বিন্দু বা অন্ধকার পট্টি সৃষ্টি হবে। আর এই ধরনের ব্যতিচারকে আমরা তখন বলবো ধ্বংসাত্মক ব্যতিচার বা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তাহলে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কখন হবে? যখন একটি তরঙ্গের তরঙ্গ শীর্ষ অপর তরঙ্গের তরঙ্গ পাতের উপর উপপাতিত হবে, সেই ক্ষেত্রে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি হবে। আর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা গঠনমূলক ব্যতিচার তৈরি হবে কখন? যখন একটি তরঙ্গের শীর্ষ অপর তরঙ্গ শীর্ষের উপর উপপাতিত হবে। এবার আমরা আসবো ব্যতিচার সংক্রান্ত ইয়ং এর পরীক্ষা, ইয়ংস এক্সপেরিমেন্ট রিলেটেড টু ইন্টারফারেন্স। সেটা কিরকম না, সেটা ইয়ং একটা পরীক্ষা করেছিলেন, সেই পরীক্ষার সাহায্যে তিনি দেখিয়েছিলেন আলোর ব্যতিচারের ঘটনাটা, এবং সেক্ষেত্রে আলোর ব্যতিচারের ফলে যে অল্টারনেটিভলি যে উজ্জ্বল এবং অন্ধকার বিন্দু উৎপন্ন হয় সেটা বা পটি উৎপন্ন হয়, সেটা তিনি তার পরীক্ষার সাহায্যে দেখিয়েছিলেন। সেই পরীক্ষাটা কেমন ছিল? তিনি একটা আলোক উৎস নিয়েছিলেন, একটা আলোক উৎস নিয়েছিলেন। সেই আলোক উৎস থেকে যে তার সামনে একটা সরু রেখাছিদ্র, সেটা হচ্ছে পি রাখা হয়েছে। তো আলোক উৎস থেকে যখন আলোক তরঙ্গ ছড়িয়ে পড়ে, তখন পি বিন্দুটি হাইগেনের নীতি অনুযায়ী, হাইগেনস নীতি আমরা পড়বো পরে, বা হাইগেনের নীতি আমরা অনুযায়ী জানবো যে এই পি বিন্দুতে তখন কিন্তু গৌণ উৎস হিসেবে কাজ করবে, এবং পি বিন্দু থেকে কিন্তু আলোক তরঙ্গ আবার সম্মুখ দিকে অগ্রসর হবে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে পি বিন্দু থেকে আলোক উৎস সম্মুখ দিকে অগ্রসর হচ্ছে, এবং এই পি বিন্দুর সামনে আমরা দুটো সরু রেখাচিত্র এ এবং বি, আরো দুটো সরু রেখাচিত্র এ এবং বি, এই দুটোকে আমরা ব্যবহার করেছি। এবং এই এ এবং বি এক্ষেত্রেও কিন্তু গৌণ উৎস রূপে বা নতুন আলোক উৎস রূপে কাজ করবে। এবং এ বিন্দু থেকে আলোক তরঙ্গ কিন্তু দেখো, এই আলোক তরঙ্গ কিন্তু এটা সামনের দিকে অগ্রসর হচ্ছে, আবার বি বিন্দু থেকে আলোক তরঙ্গ সম্মুখ দিকে অগ্রসর হচ্ছে। এবং এই এ বিন্দু থেকে যে আলোক তরঙ্গ এবং বি বিন্দু থেকে যে আলোক তরঙ্গ তারা যে সম্মুখ দিকে অগ্রসর হচ্ছে, যেহেতু তারা সেম উৎস, একই উৎস এস থেকে এই ক্ষেত্রে আলোক তরঙ্গগুলো আসছে, তারা তাদের সমদশায় থাকবে। ঠিক আছে? এবং এরা যখন সমুদ্রে অগ্রসর হয়, তখন একে অপরের উপর উপপাতিত হওয়ার ফলে সেক্ষেত্রে ব্যতিচার বা ইন্টারফারেন্স তৈরি করে। এবং এই এ এবং বি, এই দুটো যে সিঙ্গেল স্লিট বা সরু রেখাচিত্র, তাদের সামনে যদি আমরা একটা পর্দা বা স্ক্রিন এক্স ওয়াই রাখি, তাহলে এই স্ক্রিনটার উপরে সি এফ ডি জি ই এই ধরনের বিন্দুগুলো পাওয়া যাবে, যেখানে দেখা যাবে যে উজ্জ্বল বা অন্ধকার বিন্দু তৈরি করবে। এবং ডি বিন্দুটা দেখা যায় যে সেন্ট্রাল একদম মধ্যবিন্দু হওয়ার জন্য ডি বিন্দুতে কিন্তু দেখা যায় যে কেন্দ্রীয় বিন্দুটা উজ্জ্বল হয়, এবং তারপর যে বিন্দুগুলো পাওয়া যাবে সেগুলোতে কিন্তু অল্টারনেটিভলি ডার্ক বা অন্ধকার এবং উজ্জ্বল এবং অন্ধকার বিন্দুগুলো পাওয়া যায়। এবং এর ফলে এই সি এফ ডি এ জি ডি জি ই এই সমস্ত বিন্দুগুলোতে তোমার কিন্তু ব্যতিচার পট্টি বা ইন্টারফারেন্স ব্যান্ড দেখা যায়। এইটা ইয়ং তার পরীক্ষার সাহায্যে দেখিয়েছিলেন। এবং ইয়ং তার পরীক্ষায় সাদা আলো ব্যবহার করেছিলেন। এর ফলে কেন্দ্রীয় যে বিন্দুটা, সেই বিন্দুটা যে ডি বিন্দু, সেটা কিন্তু পটিটা সাদা হয়েছিল, কিন্তু অন্যান্য উজ্জ্বল পটি, বিভিন্ন বর্ণের উজ্জ্বল পটিতে পরিণত হয়, কিন্তু সেগুলির সংখ্যায় কম ছিল। তাহলে কি হয়? তিনি সাদা আলো ব্যবহার করেন, সাদা বা হোয়াইট লাইট যেটাকে ব্যবহার করেছিল, সেটা ব্যবহার করার ফলে কেন্দ্রীয় বিন্দুটা সাদা হয়েছিল, কিন্তু এই যে অন্যান্য যে বিন্দুগুলো সি এফ জি এই সমস্ত বিন্দুগুলোতে পাওয়া যে ব্যান্ড পাওয়া গেছিল, ইন্টারফারেন্স ব্যান্ড, সেই ব্যান্ডের বা পটির বিভিন্ন বর্ণের উজ্জ্বল পটিতে পরিণত হয়, কিন্তু সেগুলোর সংখ্যা অনেক কম ছিল। সাদা আলোর পরিবর্তে যদি আমরা এক বর্ণের আলো ব্যবহার করি, সেক্ষেত্রেও কিন্তু উজ্জ্বল পটি সৃষ্টি হবে। এক বর্ণের আলো মানে মনোক্রোমাটিক লাইট, অর্থাৎ সেক্ষেত্রে তাদের কম তরঙ্গ কিন্তু একটাই থাকবে। এরকম যদি ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা এই কেন্দ্রবিন্দুর উজ্জ্বল এবং তারপরে বিভিন্ন রকমের ইন্টারফারেন্স আলোর বা ইন্টারফারেন্স ব্যান্ডস আমরা দেখতে পাবো। আচ্ছা, এরপরে আমরা আসবো ব্যতিচারের গাণিতিক বিশ্লেষণ বা অ্যানালিটিক্যাল ট্রিটমেন্ট অফ ইন্টারফারেন্স। তো সেটা যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা ধরে নিচ্ছি S1 এবং S2 দুটি হচ্ছে আলোক উৎস,
এবং S1 এবং S2 থেকে যে তরঙ্গ উৎপন্ন হচ্ছে তাতে ধরে নিলাম কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্য একই, ল্যামডা বা কম্পাঙ্ক যদি ধরে নিই নিউ। আর হচ্ছে তারা সেই দুটি উৎস থেকে ধরলাম আলোক তরঙ্গ সমুদ্র দিকে অগ্রসর হচ্ছে এবং পি বিন্দুতে তারা একে অপরের উপর প্রবাহিত হচ্ছে। এখন এবং ধরে নিচ্ছি S1 এবং S2 এর মধ্যে একটা পথ পার্থক্য আছে। S2 থেকে যে তরঙ্গ যাচ্ছে S1 থেকে যে তরঙ্গ যাচ্ছে সেটা ধরলাম তার যে রাস্তা অতিক্রম করে যে দূরত্ব সেটা x, আর S2 একটু সামান্য বেশি, যেটা x প্লাস ডেল্টা, যেখানে ডেল্টাটা হচ্ছে পথ পার্থক্য এই S1 এবং S2 উৎস থেকে যে তরঙ্গ দ্বয় বা তরঙ্গ দুটি পি বিন্দুতে প্রবাহিত হচ্ছে। এবং পি বিন্দুতে প্রবাহিত হওয়ার ফলে সেই বিন্দুটা উজ্জ্বল হবে কি অন্ধকার হবে সেটা কিন্তু নির্ভর করবে এই S1 এবং S2 থেকে যে তরঙ্গ দ্বয় একে অপর উপর পি বিন্দুতে উপস্থিত হলো তাদের মধ্যে পথ পার্থক্যের উপরে, অর্থাৎ ডেল্টা এর উপরে। এবং সেটা আমরা এখন দেখব। সেটা দেখার জন্য আমরা ধরে নিচ্ছি S1 বিন্দু থেকে যে আলোক তরঙ্গ উৎপন্ন হচ্ছে তার সরণ হচ্ছে y1, এবং y2 থেকে যে আলোক উৎস থেকে যে তরঙ্গ উৎপন্ন তার সরণ হচ্ছে y2 যদি হয়, তাহলে আমরা জেনেছি আমাদের আগের ক্লাসগুলোতে বা আমাদের আলোক তরঙ্গের ক্ষেত্রে সেটা সাইনোসয়েডাল হিসেবে সেটাকে পাওয়া যায়। এবং সেক্ষেত্রে সেই তরঙ্গটাকে আমরা সেই তরঙ্গটা যখন অগ্রসর হয় তার যদি সরণ y হয়, সেই yটাকে আমরা কিন্তু লিখতে পারি a sin 2 পাই ল্যামডা সিটি মাইনাস এক্স, এক্স হচ্ছে যে দূরত্বটা সে গেল, এ হচ্ছে বিস্তার তরঙ্গের, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, সি হচ্ছে তরঙ্গের বেগ। তো এই প্রথম ক্ষেত্রে যেহেতু সরণ y1, তাহলে আমরা সেটা লিখলাম a sin 2 পাই ল্যামডা সিটি মাইনাস এক্স, কারণ এটা একটা চল তরঙ্গের সমীকরণ, এটা আমরা শিখেছি। তো এই ক্ষেত্রে এটা যেহেতু তরঙ্গটা চলমান, তাহলে চল তরঙ্গের সমীকরণটা আমরা জানি y a sin 2 পাই ল্যামডা সিটি মাইনাস এক্স, এক্স হচ্ছে যে দূরত্ব অতিক্রম করে। তো আমাদের এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে যে সরণটা হচ্ছে y1, দ্যাট ইজ ইকুয়াল টু a sin 2 পাই বাই ল্যামডা ct মাইনাস x, যেহেতু ইন দিস কেস সরণ তোমার দূরত্ব অতিক্রম করেছে x, and for the second case তার মানে this case, so y2 is equal to a sin 2 পাই বাই ল্যামডা ct মাইনাস, কারণ এই ক্ষেত্রে যে দূরত্ব অতিক্রম করেছে x প্লাস ডেল্টা, সো ct মাইনাস x প্লাস ডেল্টা আমরা এখানে লিখে দিচ্ছি, c হচ্ছে আলোর বেগ। তো এবার যেহেতু এরা একে অপর উপর সুপারপোজড হয়, প্রকোপাদিত হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু পি বিন্দুতে যে লব্ধি, পি বিন্দু যে তোমার লব্ধি সরণ হবে সেটা হবে y ইজ ইকুয়াল টু y1 প্লাস y2। আর এখানে বলে দেওয়া হয় যে ডেল্টাটা কি, ডেল্টাটা হলো উচ্চতায় p এবং এই S1 এবং S2 থেকে যে তরঙ্গগুলো পি বিন্দুতে পৌঁছে তাদের মধ্যে পথ পার্থক্য। ওকে, and this path difference is very important to determine whether this interference is constructive, that means গঠনমূলক ব্যতিচার, or destructive, that means ধ্বংসাত্মক ব্যতিচার। অর্থাৎ ধ্বংসাত্মক ব্যতিচার না গঠনমূলক ব্যতিচার, সেটা নির্ণয় করার জন্য কিন্তু ডেল্টা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেটা এবার আমরা তাহলে কি করি, পি বিন্দুতে লব্ধি সরণটা যদি আমাদের নির্ণয় করতে হয়, তাহলে আমরা লিখবো y, তার লব্ধি সরণ যেটা হচ্ছে সেটাকে আমরা y লিখছি, দ্যাট ইজ ইকুয়াল টু y1 প্লাস y2, এদের যোগফল। দ্যাট মিন্স প্রথমে y1 এর মানটা বসালাম a sin 2 পাই বাই ল্যামডা ct মাইনাস x, দেন প্লাস a sin 2 পাই বাই ল্যামডা ct মাইনাস x প্লাস ডেল্টা। তো এই ক্ষেত্রে আমরা যেভাবে দেখলাম এখান থেকে a sin, তাহলে আমাদের এক্ষেত্রে কি হচ্ছে, এটা এখানে লিখলাম, ওকে। দেন এইটা হচ্ছে sin ct মাইনাস x, sin 2 পাই বাই ল্যামডা ct মাইনাস x, আর এটা হচ্ছে sin 2 পাই বাই ল্যামডা ct মাইনাস x প্লাস ডেল্টা। তার মানে sin c আর এটা sin d ধরে নাও, দুটো কোণ, sin c বা sin a sin b, তাহলে সেটাকে আমরা লিখতে পারি 2 sin a plus b into cos a minus b। সেটা আমরা লিখতে পারি ফর্মুলাটা 2 sin a plus b by 2 then cos a minus b by 2। ওকে, তাহলে সেটা করার জন্য আমরা এই এটা এখানে বসালাম, আর ফর্মুলা থেকে 2 এলো, দেন sin 2 পাই বাই ল্যামডা, দেন এটা যদি আমরা ফার্স্ট অ্যাঙ্গেলটা ধরি a, তাহলে ct মাইনাস x হলো, দেন প্লাস পরের অ্যাঙ্গেলটা ct, দেন মাইনাস x প্লাস ডেল্টা এটা এরকম হলো বাই 2। ওকে, আফটার দ্যাট ইনটু cos এই 2 পাই বাই ল্যামডা এখানে রইলো, দেন হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেলটা ct মাইনাস x এখানে রইলো, দেন মাইনাস দিস মাইনাস বলে মাইনাস ct হয়ে গেল, আর এই মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তো এটাকে আমরা আলাদা করে লিখতে পারি প্লাস x প্লাস ডেল্টা বাই 2। সো ফ্রম হিয়ার তুমি দেখো 2a হলো, এইখান থেকে দেখো ct এটা ভ্যানিশ করে ক্যান্সেল হয়ে যাবে, x ক্যান্সেল হয়ে যাবে, হ্যাঁ ডেল্টা বাই 2 হলো, আর এখানে 2 পাই বাই ল্যামডা আছে, 2 কেটে গিয়ে অ্যাকচুয়ালি cos পাই ডেল্টা বাই ল্যামডা সেটা লিখলাম, এই 2a এখানে হলো cos পাই ডেল্টা বাই ল্যামডা, এটা ল্যামডা এখানে, এটা কিন্তু কাটা, ডেল্টা বাই ল্যামডা হলো। আফটার দ্যাট এখান থেকে sin 2 পাই বাই ল্যামডা ইজ হিয়ার, অ্যান্ড এখানে দেখো ct, এটা ct 2ct হলো, আর দিস তাহলে 2ct হওয়া মানে 2 দিয়ে ডিভাইড করা আছে মানে ct হলো। After that this minus sign is here,
and ax আর ax এটা মিলে 2x হয়ে গেল, বাট 2 is here, so x হলো, আফটার দ্যাট এই মাইনাস সাইন এখানে কমন রইলো, আর এখানে ডেল্টা অনলি একা রয়েছে, তাহলে প্লাস ডেল্টা বাই 2 হয়ে গেল। তাহলে আমরা ফাইনালি পেলাম y ইকুয়াল টু 2a cos pi delta by lambda sin 2a by lambda ct minus x plus delta by 2, equation number 1. এবং this equation now just compare with the general equation of displacement of হচ্ছে, আমরা যদি চলক তরঙ্গের সমীকরণের সাধারণ সমীকরণের সঙ্গে যদি এটাকে তুলনা করি, তাহলে দেখব যে এই ক্ষেত্রে দেখো a ছিল বিস্তার, এই ক্ষেত্রে 2a cos pi delta by lambda, এটা তোমার বিস্তার হয়ে গেল, আর বাকিটা এটা তো সাইনোসয়েডালি হয়েছে। তাহলে সুতরাং লব্ধ তরঙ্গের বিস্তার হবে 2a cos pi delta by lambda, অর্থাৎ লব্ধ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য উপরিপাতিত তরঙ্গ দৈর্ঘ্যের সমান, কিন্তু বিস্তার ভিন্ন এবং উহা ডেল্টা এর মানের উপর নির্ভর করে। তাহলে এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য একই থেকে যাচ্ছে, কিন্তু বিস্তারটা ডিফারেন্স হয়ে যাচ্ছে, এবং এই বিস্তারটা কিন্তু এই যে ডেল্টা পথ পার্থক্য তার উপর কিন্তু নির্ভর করছে। এবং সেইটা এবার আমরা যদি আসি গঠনমূলক ব্যতিচার এবার আসবো, সেই ডেল্টা এর মানের উপর নির্ভর করে আমরা কিন্তু বলতে পারি whether the interference is constructive or destructive, that means গঠনমূলক ব্যতিচার না ধ্বংসাত্মক ব্যতিচার, সেটা কিন্তু ডেল্টার মানের উপর নির্ভর করে আমরা বলতে পারি। তো আমরা দেখেছি আগের ক্যালকুলেশনে যে লব্ধ তরঙ্গের বিস্তার হয়েছিল 2a, এই যে রাশিটা 2a cos pi delta by lambda, আমরা এখানে সেটা আরেকবার লিখলাম 2a cos pi delta by এটা lambda হবে, this should be lambda, mistakenly it is written as 2, so 2a cos pi delta by lambda। এখন যদি এই cos pi delta by lambda এইটার মানটা সর্বোচ্চ হতে পারে +1 আর সর্বনিম্ন হতে পারে -1, তো এইটা যদি +-1 হয় তাহলে লব্ধ বিস্তারের মান কিন্তু এই লব্ধ বিস্তারের মান কিন্তু সর্বোচ্চ হবে, অর্থাৎ বিস্তারের মান হবে +-2a, ঠিক আছে। কারণ যদি +1 হয় cos pi delta by lambda মান যদি প্লাস হয়, তাহলে এইখানে যদি বসাই 2a cos pi delta by lambda হবে এটা, তাই যদি হয় তাহলে সেই ক্ষেত্রে হবে, যেহেতু cos pi delta by lambda এর মানটা তোমার 1 হয়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে বিস্তার +2a হলো, আর যদি -1 হয় তাহলে সেই ক্ষেত্রে লব্ধ বিস্তার হবে -2, তাহলে সেই ক্ষেত্রে তোমার যদি cos pi delta by lambda is equal to +-1 হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমার কিন্তু বিস্তারটা হবে +-2a। এখন আমরা জানি তরঙ্গের প্রাবল্য বা তীক্ষ্ণতা, দ্যাট ইজ ইন্টেন্সিটি, ইজ প্রপোর্শনাল টু বিস্তার বা অ্যামপ্লিটিউড স্কয়ার। তাহলে বিস্তার বা অ্যামপ্লিটিউড স্কয়ার মিন্স এখানে +-2a স্কয়ার করলে 4a স্কয়ার হয়ে যায়। সুতরাং এই ক্ষেত্রে উজ্জ্বল আলোকপটির উৎপন্ন হবে, যেহেতু বিস্তার ইজ অনেক বেশি, বিস্তারটা এই ক্ষেত্রে +-2 হলো, আর ইন্টেন্সিটি অনেক হাই হয়ে গেল, তাহলে এই ক্ষেত্রে কিন্তু উজ্জ্বল আলোকপটি পাওয়া যাবে, এবং একে গঠনমূলক ব্যতিচার বলা হয়। এই ঘটনাকে গঠনমূলক ব্যতিচার হয়, অর্থাৎ যখন cos pi delta by lambda is equal to +-1 হবে, তখন কিন্তু গঠনমূলক ব্যতিচার হবে। এখন আমরা ডেল্টার মানটা নির্ণয় করতে চাই, তো আমরা দেখেছি যে গঠনমূলক ব্যতিচার বা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে cos pi delta by lambda is equal to +-1 হয়, এবং সেটা যদি +-1 হয় তাহলে আমরা লিখতে পারি cos pi delta by lambda is equal to cos n pi হবে, n এর মানটা 0 হতে পারে, 1 2 3 এটসেট্রা হতে পারে, ঠিক আছে। তাহলে দেখো যদি n এর মান 0 1 2 3 ইত্যাদি বসাও, তাহলে তোমার কিন্তু cos pi delta by lambda এর মানটা কিন্তু +-1 হয়ে যাবে, +-1 হয়ে যাবে। এবং তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, এই সমীকরণ থেকে লিখতে পারি কি না, pi delta by lambda is equal to n pi, pi কেটে গিয়ে delta by lambda is equal to n, or delta is equal to n lambda, যেখানে n হচ্ছে 0 1 2 3 ইত্যাদি সংখ্যা। সো তার মানে হচ্ছে যখন n is equal to 0 হলো তখন delta is equal to 0, n 1 হলে delta lambda হলো, n যদি 2 হয় তাহলে delta 2 lambda হলো, n যদি 3 হয় 3 lambda হলো, n দিস হয়ে এটা কিন্তু ইনক্রিজ করতে থাকবে। তাহলে যদি আমাদের ডেল্টা বা পথ পার্থক্য যদি ডেল্টা, দ্যাট ইজ ডেল্টা যদি 0 ল্যামডা 2 ল্যামডা 3 ল্যামডা ইত্যাদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু গঠনমূলক ব্যতিচার হবে, এবং দিস ইজ দ্য কন্ডিশন অফ কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, অর্থাৎ এটা গঠনমূলক ব্যতিচারের শর্ত। আচ্ছা, অনেক সময় এই উজ্জ্বল যে বিন্দু পাওয়া যাচ্ছে তার কারণে সময় কিন্তু চরম বিন্দু বলা হয় বা ম্যাক্সিমা বলা হয়। এবার আসবে আমরা ধ্বংসাত্মক ব্যতিচার, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তো আমাদের এখানে দেখেছি যে এইখানে দেখতে পেয়েছিলাম যে তরঙ্গের বিস্তারটা হচ্ছে 2a cos pi delta by 2 হয়। তো এখন যদি cos pi delta by 2 যদি 0 হয়, তাহলে সেক্ষেত্রে বিস্তার কিন্তু 0 হয়ে যাবে। বিস্তার 0 হওয়া মানে প্রাবল্য বা তীক্ষ্ণতা কিন্তু 0 হলো, তো সেক্ষেত্রে অন্ধকার বিন্দু আমরা পেলাম, বা ব্ল্যাক বা ডার্ক পয়েন্টস গুলো আমরা পেলাম, এবং এই ধরনের ব্যতিচারকে তখন ধ্বংসাত্মক ব্যতিচার বলবো। অর্থাৎ ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে আমরা cos pi delta by lambda টাকে লিখতে পারি cos pi by 2 into 2n plus 1, এটা লিখতেই পারি, কারণ
যদি n ইকুয়াল টু 0 বসাই তাহলে পাই বাই 2 হবে, n যদি 1 বসাই 3 পাই বাই 2 হলো, n যদি 4 বসায় 2 বসায় তাহলে 5 পাই বাই 2 হলো, এরকম ভাবে চলতে থাকবে। অর্থাৎ তোমার যদি এরকমটা হয় 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2 হয়, cos পাই বাই 2 2n প্লাস 1 এই মানগুলো আমরা জানি 0 হয়, তাহলে এই দুটো সমীকরণ তুলনা করে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, পাই ডেল্টা বাই ল্যামডা ইজ ইকুয়াল টু পাই বাই 2 2n প্লাস 1, পাই পাই কেটে গেল, ডেল্টা বাই ল্যামডা ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে 2n প্লাস 1 বাই 2, বা এখান থেকে ডেল্টা ইজ ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2। অর্থাৎ এক্ষেত্রে তুমি ল্যামডা ডিফারেন্ট ভ্যালু, n এর ডিফারেন্ট ভ্যালুসগুলো তুমি এখানে ইউজ করো। n যদি 0 হয় দেন ডেল্টা শুড বি ল্যামডা বাই 2, n যদি 1 হয় তাহলে এটা 3 ল্যামডা বাই 2, n যদি 2 হয় তাহলে এখান থেকে দেখো 5 ল্যামডা বাই 2। ইন দিস ওয়ে ইট উইল প্রসিড, এটা করে এইভাবে বাড়তে থাকবে। অর্থাৎ পথ পার্থক্য যদি ল্যামডা দ্যাট ইজ ইকুয়াল ডেল্টা, সেটা যদি ল্যামডা বাই 2 3 ল্যামডা বাই 2 5 ল্যামডা বাই 2 এইভাবে চলতে থাকে, 2n প্লাস 1 ইনটু ল্যামডা বাই 2 এরকম হয়, তাহলে তরঙ্গ দুটি কিন্তু ধ্বংসাত্মক ব্যতিচার করবে, দ্যাট ইজ ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে, এবং দ্যাট কেস ডার্ক পয়েন্টস বা ডার্ক ব্যান্ডস উৎপন্ন হবে, এবং এই অন্ধকার বিন্দুগুলোকে কিন্তু অনেক সময় অপম বিন্দু বা মিনিমাও বলা হয়। ঠিক আছে, এইবার আমরা আসবো তীব্রতার বন্টন অর্থাৎ ডিস্ট্রিবিউশন অফ ইন্টেন্সিটি। তো আমরা জানি দুটি সমবিস্তার সম্পন্ন, অর্থাৎ যাদের অ্যামপ্লিটিউড সমান এবং সমকম্পাঙ্ক অর্থাৎ সমতরঙ্গ দৈর্ঘ্য, দ্যাট মিনস বা ইকুয়াল ফ্রিকোয়েন্সি বা ইকুয়াল তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বা ওয়েভলেন্থ বিশিষ্ট দুটি তরঙ্গ একে অপরের উপর যদি সুপারপোজড হয়, উপপাদিত হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি ব্যতিচার তৈরি হয় এবং লব্ধ তরঙ্গের বিস্তারটা হয় 2a cos পাই ডেল্টা বাই ল্যামডা, এটা হয়। তো এবার আমরা আবার জানি কোনো বিন্দুতে যে আলোর তীব্রতা বা তীক্ষ্ণতা সেটা যদি i হয়, সেই i হচ্ছে বিস্তার বা অ্যামপ্লিটিউড তার প্রপোর্শনাল, অর্থাৎ লব্ধ সরণ। আমাদের ইন দিস কেস লব্ধ সরণ যেটা হবে তার হচ্ছে লব্ধ সরণের স্কয়ার হবে, দ্যাট মিনস ইন তীব্রতা i ইজ প্রপোর্শনাল টু আমাদের লব্ধ সরণ কত 2a cos পাই ডেল্টা বাই ল্যামডা, তার স্কয়ার করলে হবে 4a স্কয়ার cos স্কয়ার পাই ডেল্টা বাই ল্যামডা হলো। এবং সুতরাং আবার উজ্জ্বল বিন্দুগুলোর জন্য আমরা কি জানি, এই cos পাই ডেল্টা বাই ল্যামডার মানটা 1 হয়, তার মানে ইন দ্যাট প্লাস মাইনাস 1 হয়, সো ইন দ্যাট কেস i ইজ প্রপোর্শনাল টু 4a স্কয়ার, এটা আমরা জানি। আচ্ছা, এটাই হলো তীব্রতার সর্বোচ্চ মান এবং একে i max বলা হয়, দ্যাট ইজ প্রপোর্শনাল টু 4a স্কয়ার, অথবা আমরা i maximum ইকুয়াল টু k ইনটু 4a স্কয়ার লিখতে পারি, কিন্তু k যেখানে k হচ্ছে ধনাত্মক ধ্রুবক। তো এইবার অন্ধকার বিন্দুগুলোর জন্য আবার কি হয়, আমরা জানি cos পাই ডেল্টা বাই ল্যামডা দ্যাট শুড বি 0, সো ইন দ্যাট কেস cos পাই ডেল্টা বাই ল্যামডা যদি 0 হয় তাহলে ফ্রম দিস রিলেশন উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট i ইজ ইকুয়াল টু 0। সো ইন দ্যাট কেস সেক্ষেত্রে তীব্রতা সর্বনিম্ন হবে এবং তাকে আমরা i মিনিমাম বলবো, অর্থাৎ i মিনিমাম হচ্ছে 0 এবং এটি হচ্ছে তীব্রতার সর্বনিম্ন মান। এবার মনে রাখবে যে তাহলে এটা হলো কখন, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য। এবং কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য পথ পার্থক্যগুলো কেমন ছিল, পথ পার্থক্যগুলো ছিল 0 অথবা ল্যামডা অথবা 2 ল্যামডা 3 ল্যামডা ইন দিস ওয়ে n ল্যামডা পর্যন্ত। আর ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে এটা যেহেতু ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে ঘটনাটা ঘটে, ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে ডেল্টার মানটা কেমন হয়, ল্যামডা বাই 2 3 ল্যামডা বাই 2 5 ল্যামডা বাই 2 ইন দিস ওয়ে 2n প্লাস 1 ইনটু ল্যামডা বাই 2, এগুলো আমরা আগে দেখেছি। তো এইবার যদি আমরা এটাকে একটা গ্রাফে প্লট করি তাহলে এইদিকে ডেল্টা বা এইদিকে ডেল্টা গুলো দেখাচ্ছি এবং বিভিন্ন ডেল্টার মানগুলো বলছি 0, এটা ল্যামডা বাই 2 হলো, এটা ল্যামডা হলো, এটা 3 ল্যামডা বাই 2 হলো, এটা 2 ল্যামডা হলো ইন দিস ওয়ে, আর এখানে এদিকে ল্যামডা বাই 2 হলো, এটা ল্যামডা হলো, 3 ল্যামডা বাই 2, এটা 2 ল্যামডা হলো। এবার আমরা জানি সর্বোচ্চ মান কত 4a স্কয়ার, এখানে তাহলে 4a স্কয়ার সর্বোচ্চ মানটা আমরা লিখলাম, অ্যাকচুয়ালি proportional to 4a square. It is better to use a constant here k into 4a square. So this is the maximum value for আমরা জানি 0 তে maximum value হয়, এখানে lambda 0, so এটা maximum value হলো। আবার lambda by 2 এখানে ধরলাম 0 তে কত হলো, এটা 0 তে 4a square maximum হলো। আবার lambda by 2 দেন এটা lambda by 2 তে তোমার কি হয়েছে 0 হয়েছে, তো 0 লিখলাম, এখানে 0 হলো এটা। আবার হচ্ছে lambda দেন, এই যে lambda পয়েন্টটা, দিস পয়েন্ট ইজ lambda, সো lambda তে আবার কত হচ্ছে 4a স্কয়ার হচ্ছে, তো lambda টা আবার এই ম্যাক্সিমাম হলো এখানে। আবার 3 lambda by 2 তে এখান থেকে দেখো 3 lambda by 2 তে কিন্তু এটা মিনিমাম হবে, কারণ i minimum 0 in this case got due to destructive interference, so এখানে আবার 0 হলো। আবার 2 lambda তে ম্যাক্সিমাম হলো, আবার 5 lambda by 2 তে 0 হলো। তো এই পয়েন্টগুলো আমরা যোগ করে দিই, কানেক্ট করে দিই, তাহলে এরকম ফিগারটা তৈরি হবে। সিমিলারলি এই লেফট সাইডে যদি আমরা ভাবি lambda by 2 তে 0 হবে, তারপরে lambda তে তোমার 4a স্কয়ার হবে, আবার 3 lambda by 2 তে 0 হলো, 2 lambda তে ম্যাক্সিমাম হলো 4a স্কয়ার, এগুলো আবার কানেক্ট করে দিলাম, তাহলে তোমার হচ্ছে এইটা আমরা পেয়ে গেলাম, এই যে গ্রাফটা পেয়ে গেলাম, এটাই হচ্ছে তোমার তীব্রতার বন্টন, ঠিক আছে, বা ডিস্ট্রিবিউশন অফ ইন্টেন্সিটি। নাও আমরা স্থায়ী ব্যতিচারের শর্তাবলী পড়ব, দ্য কন্ডিশন অফ ফর পার্মানেন্ট ইন্টারফারেন্স।
পার্মানেন্ট ইন্টারফারেন্স বা স্থায়ী ব্যতিচার তৈরি করার জন্য কতগুলো শর্ত আলোচনা মেনে চলতে হবে, তা না হলে তোমার পার্মানেন্ট বা স্থায়ী ব্যতিচার তৈরি হবে না। এবং সেই শর্তগুলো কি কি না, প্রথম হচ্ছে উৎস হতে সর্বদা সমদৈর্ঘ্যের ও সমবিস্তারের আলোক তরঙ্গ নিঃসরণ হতে হবে। আমরা এটা ইন্টারফারেন্সের সংজ্ঞাতেই বলেছিলাম যে দুটো উৎস থেকে আলোক তরঙ্গগুলো অগ্রসর হচ্ছে, তাদের কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক সমান হওয়া মানে তরঙ্গ দৈর্ঘ্য সমান হবে, এবং তারা কিন্তু যে তরঙ্গগুলো উৎপন্ন করছে তাদের কিন্তু বিস্তার বা অ্যামপ্লিচিউডও কিন্তু সমান হবে, অর্থাৎ ইকুয়াল ওয়েভলেংথ অর ফ্রিকোয়েন্সি অ্যান্ড অ্যামপ্লিচিউড এটা হতে হবে। এবার 2 নম্বর হচ্ছে উৎস থেকে নির্গত আলোক কিরণগুলো সর্বদা সমদশায় থাকতে হবে, তার মানে তাদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকলে হবে না। যে উৎস দুটি নিয়েছিলাম আমরা আমাদের আলোচনাতে S1 এবং S2, তারা যে আলোক তরঙ্গ উৎপন্ন করেছিল সেই আলোক তরঙ্গগুলোর মধ্যে কিন্তু দশা একই থাকতে হবে, এবং সেক্ষেত্রে দশা বা ফেজ ডিফারেন্স হলে চলবে না। হাউএভার যদি কোনো একটা তরঙ্গ দশা বা ফেজ কিছু পরিবর্তন করে দেয়, দেন অপর তরঙ্গটাও কিন্তু এমনভাবেই দশা পরিবর্তন করবে যাতে কিনা তাদের মধ্যে দশা পার্থক্য কনস্ট্যান্ট বা সেম থাকে, এবং তখনই কিন্তু ইন্টারফারেন্স বা ব্যতিচার তৈরি হবে। আর এই ধরনের আলোক উৎসকে তখন আমরা সুসংগত আলোক উৎস বা কোহেরেন্ট সোর্সেস বলবো। তাহলে কোহেরেন্ট সোর্সেস কাকে বলবো? বলবো যে স্থায়ী ব্যতিচার তৈরি করার জন্য আর একটা কন্ডিশন হচ্ছে দ্য সোর্সেস শুড বি কোহেরেন্ট। দ্যাট মিনস যে তাদের মধ্যে দশা পার্থক্য একই থাকতে, দশা পার্থক্য থাকতে চলবে না, অর্থাৎ তারা সমদশা বা সেম ফেজে থাকবে। হাউএভার ইফ যদি কোনো একটা তরঙ্গ যদি দশা পরিবর্তন করে ফেলে, দেন সেকেন্ড তরঙ্গটাও কিন্তু সেইভাবে নিজের দশাটাকে পরিবর্তন করবে, সাচ দ্যাট এমনভাবে যে যাতে তাদের মধ্যে দশা পার্থক্য কনস্ট্যান্ট থাকে, এবং ইন দ্যাট কেস তখন আমরা আলোক উৎস দুটোকে কিন্তু সুসংগত আলোক উৎস বা কোহেরেন্ট সোর্সেস বলবো। নাও দুটি উৎস যদি খুব কাছাকাছি থাকতে হবে, খুব দূরে হলে চলবে না। তা যদি খুব দূরে থাকে উৎসগুলো, তাহলে সেক্ষেত্রে দেখা যায় উজ্জ্বল বিন্দু এবং আলোক বিন্দুগুলো, উজ্জ্বল পটি এবং আলোক পটিগুলো একে অপরের সঙ্গে মিশ্রিত হয়ে গেছে, মিক্সড হয়ে গেছে, সেটা একটা মিক্স হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য উৎসগুলোকে কাছাকাছি থাকতে হবে। আর 4 নম্বর হচ্ছে উজ্জ্বল বিন্দুগুলোর জন্য উপর পথের তরঙ্গগুলোর পথ পার্থক্য আমরা জানি, সেটা 0 হবে অথবা ল্যামডা এর গণিতক হবে, পূর্ণ গুণিতক হবে। আর যদি অন্ধকার বিন্দুগুলোর জন্য কি হয় না, তোমার ল্যামডা এর অযুগ্ম গুণিতক হয়, অর্থাৎ λ/2 ইত্যাদি ইত্যাদি এরকম, আর λ/2 এর অযুগ্ম গুণিতক হবে। তাহলে উজ্জ্বল বিন্দুগুলোর জন্য উপর পথের তরঙ্গগুলোর পথ পার্থক্য কেমন হয়? 0 হয় অথবা ল্যামডা এর পূর্ণ গুণিতক হয়। আর যদি তুমি ভাবো যে অন্ধকার বিন্দু, তাহলে সেই ক্ষেত্রে λ/2 এর অযুগ্ম গুণিতক হয়। এই কন্ডিশনস গুলো আমরা কিন্তু এস্টাবলিশ করেছিলাম। এবার আমরা আসবো ব্যতিচার এবং শক্তি সংরক্ষণ, ইন্টারফারেন্স অফ লাইট অ্যান্ড কনজারভেশন অফ এনার্জি। তার মানে আমরা এবার দেখতে চাইছি যে ব্যতিচারের ক্ষেত্রে কিন্তু কনজারভেশন অফ এনার্জি বা শক্তি সংরক্ষণ সূত্র যে মেনে চলে বা শক্তি সংরক্ষণ যে কনজার্ভ হয়, শক্তির কনজারভেশন অফ এনার্জি ইজ ভ্যালিড হয়, সেটা আমরা কিন্তু দেখাতে চাইছি। তো আমরা দেখব যে দুটি, আমরা জানি ব্যতিচার কখন হয়, দুটি সম কম্পাঙ্ক অর্থাৎ ইকুয়াল ফ্রিকোয়েন্সি অর ওয়েভলেংথ এরকম যদি হয়, সম কম্পাঙ্ক বা স্বল্প তরঙ্গ দৈর্ঘ্য, এবং তাদের বিস্তার অর্থাৎ তাদের অ্যামপ্লিটিউড যদি সমান হয়, এরকম দুটি তরঙ্গ উপরিপাত হলে তারা কি করে, পর্যায়ক্রমে উজ্জ্বল এবং অন্ধকার বিন্দু উৎপন্ন করে, অন্ধকার পটি উৎপন্ন করে, অন্ধকার এবং উজ্জ্বল পটি উৎপন্ন করে, তখন আমরা জানি ব্যতিচার হয়। তো আমরা জানি উজ্জ্বল বিন্দুগুলোতে কিন্তু প্রাবল্য হয় ম্যাক্সিমাম, আর অন্ধকার বিন্দুগুলোতে হয় প্রাবল্য 0। এইবার আমরা জানি প্রাবল্যটা কি হয় না, বিস্তারের তরঙ্গের বিস্তারের সঙ্গে সমানুপাতিক হয়। আবার ওই যে তরঙ্গ তার শক্তি কিন্তু আবার তোমার তীব্রতা বা প্রাবল্যের সমানুপাতিক হয়ে যাবে। তো যেহেতু উজ্জ্বল বিন্দুগুলোতে প্রাবল্য বেশি হয়, সেই ক্ষেত্রে শক্তি অনেক বেশি হবে, এবং যেহেতু অন্ধকার বিন্দুতে তোমার প্রাবল্য 0 হয়, সেক্ষেত্রে শক্তি মনে হতে পারে যে শক্তি ধ্বংস হয়েছে, এবং মনে হতে পারে যে এক্ষেত্রে শক্তি সংরক্ষণ সূত্র হয়তো মেনে চলেনি, কিন্তু বাস্তব ক্ষেত্রে তা হয় না। বাস্তব ক্ষেত্রে শক্তি সংরক্ষণ সূত্র মান্যতা প্রাপ্ত হয় ইন্টারফারেন্স বা ব্যতিচারের ক্ষেত্রে। এবং এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ওই অন্ধকার যে বিন্দুগুলো, সেই বিন্দুগুলোতে যে শক্তিটা ছিল সেটা কিন্তু শুধুমাত্র আলোক বিন্দু যেটা আছে, উজ্জ্বল বিন্দু আছে, সেখানে স্থানান্তরিত হয় বা ট্রান্সফার্ড হয় মাত্র। অর্থাৎ ব্যতিচারের ক্ষেত্রে আমার মনে হতে পারে যেহেতু উজ্জ্বল বিন্দু অন্ধকার বিন্দু তৈরি হয়েছে, উজ্জ্বল বিন্দুতে শক্তি বৃদ্ধি প্রাপ্ত হয়েছে আর অন্ধকার বিন্দুতে শক্তি ধ্বংস হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলেন, এটা মনে হতে পারে। বাট ইন রিয়েলিটি যেটা হয় সেটা হচ্ছে যে শক্তি সংরক্ষণ সূত্র ইন দিস কেস কনজার্ভড হয় বা সংরক্ষিত হয়, এবং এই ক্ষেত্রে যেটা হয় অন্ধকার বিন্দুগুলো থেকে উজ্জ্বল বিন্দুগুলোতে শক্তি শুধুমাত্র স্থানান্তরিত হয় বা ট্রান্সফার্ড হয়। তো এবার আমরা আসি যে আলোর তীব্রতা আমরা জানি I is proportional to লব্ধ সরণ স্কয়ার, এটা আমরা জানি। এবং আবার আমরা যে শক্তি is proportional to I, that is energy is proportional to I, তাহলে আমরা এখান থেকে ডিরেক্টলি বলতে পারি
যে শক্তি ইজ প্রপোর্শনাল টু লব্ধ সরণ স্কোয়ারই হয়ে যাবে, তার মানে সেই ক্ষেত্রে একটা ধ্রুবক নেব কে, 4a স্কোয়ার হয়ে যাবে, কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, তার মানে উজ্জ্বল বিন্দুগুলো যদি আলোক শক্তি আমরা নির্ণয় করতে চাই তাহলে ই ইজ ইকুয়াল টু দ্যাট ইজ ইকুয়াল টু কে ইন্টু লব্ধ সরণ কত হয়েছিল, 2a হয়েছিল, প্লাস মাইনাস 2a হয়েছিল, তাহলে প্লাস মাইনাস 2a হোল স্কোয়ার করলে 4a স্কোয়ার হলো, তাহলে উজ্জ্বল বিন্দুগুলো আলোক শক্তি আমরা পাচ্ছি ইজ ইকুয়াল টু কে ইন্টু 4a স্কোয়ার। ঠিক আছে, আর হচ্ছে অন্ধকার বিন্দুর ক্ষেত্রে আমার আলোক শক্তি কত হয়ে থাকে, 0 হয়ে থাকে আমরা জানি। তাহলে এই একটা উজ্জ্বল বিন্দু, একটা অন্ধকার বিন্দু, এই দুটির মোট তোমার হচ্ছে গড়, এটা হবে গড় শক্তি কত হবে, এটা অ্যাকচুয়ালি গড় হবে, মোট শক্তি হবে 4a স্কোয়ার প্লাস 0, আর গড় হবে 4a স্কোয়ার প্লাস 0 বাই 2 ইন্টু কে। অ্যাকচুয়ালি এটা গড় করেছি, মোট শক্তি বাই 2, দ্যাট ইজ গড়, মানে অ্যাভারেজ হয়েছে। তাহলে হচ্ছে উজ্জ্বল বিন্দুতে যে শক্তি ছিল সেটা হচ্ছে বা এনার্জি ছিল সেটা হচ্ছে 4a স্কোয়ার কে, অ্যান্ড অন্ধকার বিন্দু বা ডার্ক পয়েন্টে হচ্ছে 0 হলো। তাহলে একটা অন্ধকার এবং একটা উজ্জ্বল বিন্দুর মোট শক্তি হবে দিস 4a স্কোয়ার কে প্লাস 0, আর অ্যাভারেজ বা গড় হলো 4a স্কোয়ার প্লাস 0 বাই 2 ইন্টু কে, দ্যাট ইজ 2a স্কোয়ার কে। এটা হচ্ছে অ্যাভারেজ শক্তি হলো। এইবার যদি আমরা এই আলোক তরঙ্গ দুটোকে যদি আমরা এই দুটো বিন্দুকে পৃথক ভাবে ধরি, এখানে তো ইন্টারফারেন্স বা ব্যতিচারের ফলে ঘটেছে, এবার আমরা তাদেরকে পৃথক ভাবে ধরলাম। তো পৃথক বিন্দুগুলোকে ধরলে সেই দুটো বিন্দুর মধ্যেই কিন্তু তরঙ্গ পৃথক ভাবে অগ্রসর হয়ে যাবে এবং দুটো বিন্দুতেই কিন্তু আমরা আলোক বিন্দু দেখতে পাবো। তো দুটো বিন্দুতে যদি আলোক বিন্দু দেখতে পাই তাহলে প্রত্যেকের শক্তির পরিমাণ কত হবে, শক্তির পরিমাণ হবে যেহেতু প্রত্যেকের বিস্তার a, তাহলে সেই ক্ষেত্রে হবে k ইন্টু a স্কোয়ার, তাহলে তাদের মোট শক্তি হবে 2a স্কোয়ার ইন্টু কে। ওকে, 2a স্কোয়ার ইন্টু কে, তাহলে প্রত্যেকটার কে স্কোয়ার করে, তো দুজনের হলো 2a স্কোয়ার কে। তাহলে আমরা দেখলাম এই ক্ষেত্রেও 2a স্কোয়ার কে ছিল, এই ক্ষেত্রেও 2a স্কোয়ার কে হয়েছে। তাহলে শক্তি কিন্তু কোনো রকমই ধ্বংস হয়নি, এই ক্ষেত্রে শক্তি একই আছে, মোট শক্তির পরিমাণ একই আছে, অর্থাৎ এই ক্ষেত্রে শুধুমাত্র শক্তি অন্ধকার বিন্দু থেকে আলোক বিন্দুতে স্থানান্তরিত হয় মতো, তাই শক্তির সংরক্ষণ সূত্র এক্ষেত্রে কিন্তু লঙ্ঘিত হচ্ছে না, এক্ষেত্রে মেনে চলছে। এই ক্ষেত্রেটা কি হয়েছে, যদি আমরা দুটো বিন্দু অন্ধকার বিন্দু উজ্জ্বল বিন্দু যেটা আমরা এই ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম সেই দুটো বিন্দুকে যদি ভাবি পৃথকভাবে ভাবি, তাহলে সেক্ষেত্রে ইন্টারফারেন্স যদি না হয় তার আগেই তাহলে আলোগুলো কি হয়েছিল পৃথকভাবে সেক্ষেত্রে অবসর হচ্ছিল। তাহলে সেই ক্ষেত্রে যদি একই সঙ্গে অবসর নয় আলাদাভাবে তারা যেত, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দুটি বিন্দুরই প্রত্যেকেরই শক্তির পরিমাণ হতো কে হচ্ছে ধ্রুবক, আর তার বিস্তার যেহেতু এক্ষেত্রে এ ছিল তাহলে a স্কোয়ার, তাহলে উভয়ের মোট শক্তি 2a স্কোয়ার কে। আর এই ক্ষেত্রে দুজনের একটা আলোক একটা অন্ধকার বিন্দুর আমরা অ্যাভারেজ দেখলাম 4a স্কোয়ার কে হয়েছে, তাই দুটোই সমান আছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু কোনো শক্তির সংরক্ষণ সূত্র কোনোভাবেই লঙ্ঘিত হয়নি। এবার একটু দুটি সুসংগত উৎস কর্তৃক ব্যতিচার ঝালরের প্রস্থ width of interference of fringes produced by two coherent sources। দুটো কোহেরেন্ট সোর্সেস আমরা নিয়েছি, সেই দুটো কোহেরেন্ট সোর্সেস যে তোমার ইন্টারফারেন্স ফ্রিঞ্জ বা ইন্টারফারেন্স ঝালর তৈরি করছে, সেই ঝালরের প্রস্থটা আমরা নির্ণয় করতে চাই। সেটা করবার জন্য আমরা ধরে নিচ্ছি এই ছবিটা দেখো, এ এবং বি দুটো উৎস, এই দুটো উৎস থেকে আলোক তরঙ্গ উৎপন্ন হচ্ছে, সেই আলোক তরঙ্গ সম্মুখ থেকে অগ্রসর হওয়ার ফলে তারা একে অপরের উপর উপরপাতিত হওয়ার ফলে তারা কিন্তু ইন্টারফারেন্স বা ব্যতিচার তৈরি করবে, এবং সেই ব্যতিচার তৈরি করার ফলে সেই ব্যতিচার বিভিন্ন ব্যতিচার পট্টি বিন্দু তৈরি করবে, এবং সেই বিভিন্ন ব্যতিচার পট্টিকে একসঙ্গে আমরা বলবো ব্যতিচার ঝালর বা ব্যতিচার ঝালর বলবো, এবং প্রত্যেকটা ব্যতিচার ঝালরের আমরা প্রস্থ নির্ণয় করতে চাইছি বা উইথ নির্ণয় করতে চাইছি। এবং সেটা করবার জন্য কি করতে পারি, আমাদের এই যে দুটো উৎস রয়েছে তাদের সামনে যদি আমরা একটা পর্দা রাখি, তাহলে এই পর্দার উপরে আমরা দেখব এই আলোক উৎস থেকে যে তরঙ্গগুলো আসে তারা পর্দার উপরে উপস্থিত হওয়ার ফলে তারা কিন্তু বিভিন্ন রকমের উজ্জ্বল বা অন্ধকার বিন্দু তৈরি করবে। তো আমরা সেটা এখানে এবং সেই উজ্জ্বল বা অন্ধকার বিন্দুর আমরা প্রস্থ নির্ণয় করতে চাই। তো সেটার জন্য আমরা ধরে নিয়েছি, এখানে বললাম এ এবং বি দুটি আলো উৎস দুটো যে দূরত্ব অবস্থান সেটা হচ্ছে 2d, ধরে নিলাম 2 স্মল d এদের মধ্যবর্তী দূরত্ব। এবং আমরা এখানে পর্দা নিয়েছি, ধরো এক্স ওয়াই পর্দাটা নিয়েছি, এই পর্দাটা নিয়েছি, স্ক্রিনটা নিয়েছি। তাহলে আমরা দেখব এই পর্দাটা আমরা ধরে নিচ্ছি যে এই এ এবং বি এদের মধ্যবিন্দুটা হচ্ছে ও থেকে এই পর্দাটার উপর লম্ব ও সি অঙ্কন করলাম। তাহলে এই ও সি, এবং ধরে নিচ্ছি যে এই উৎস থেকে পর্দার দূরত্ব হচ্ছে ক্যাপিটাল ডি, অর্থাৎ ও সিটা এক্ষেত্রে আমরা বলতে পারি ক্যাপিটাল ডি। এইবার হচ্ছে কি করব, যে এই সি বিন্দু যেহেতু তোমার এই মধ্যবিন্দুর উপর লম্ব টানা হয়েছে, তাহলে সি বিন্দু এই এ থেকে বা বি থেকে যে আলোক তরঙ্গগুলো যাবে তারা কিন্তু একই পথ দূরত্ব, একই পথ বা তারা তো সমদশায় যাবেই, এবং ধরে নিলাম তারা হচ্ছে তাদের বিস্তারও এক, এবং তারা যখন সি বিন্দুতে গিয়ে পৌঁছেছে তাদের মধ্যে পথ পার্থক্য কিছুই থাকবে না, তারা একই পথ অতিক্রম করবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু পথ পার্থক্য 0। আর আমরা জানি পথ পার্থক্য যদি 0 হয় সেক্ষেত্রে কিন্তু গঠনমূলক ব্যতিচার তৈরি হয়, অর্থাৎ কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি হয়।
তার ফলে এই বিন্দুটা কিন্তু উজ্জ্বল হবে এবং এই বিন্দুটাকে আমরা বলবো সেন্ট্রাল ম্যাক্সিমা বা সেন্ট্রাল চরম বিন্দু। ঠিক আছে, এইবার আমরা ধরে নিলাম পর্দার উপর অন্য একটা পয়েন্ট আছে, অন্য আরেকটা বিন্দু পি ধরে নিলাম। তো এই পি বিন্দুতে এ থেকে যে তরঙ্গটা যাচ্ছে সেটা যে পথ দূরত্ব সেটা এপি, এবং বি থেকে যে তরঙ্গটা অগ্রসর হয়ে পি বিন্দুতে গিয়ে পড়লো সেটা হচ্ছে বিপি। এবং এই পি বিন্দুটা উজ্জ্বল হবে কি অন্ধকার হবে সেটা কিন্তু নির্ভর করবে এই এ থেকে যে তরঙ্গটা গিয়ে পিতে পড়লো বা বি থেকে যে তরঙ্গটা পিতে গিয়ে পড়লো তাদের মধ্যে পথ পার্থক্যের উপর নির্ভর করছে। এবং সেই পথ পার্থক্য তাহলে বি থেকে যে তরঙ্গটা পি বিন্দুতে গিয়ে পড়লো তা সে যে রাস্তা অতিক্রম করে দূরত্ব সেটা হচ্ছে বিপি, এবং এ থেকে যে দূরত্ব অতিক্রম করে যে তরঙ্গটা যে দূরত্ব অতিক্রম সেটা হচ্ছে এপি। তাহলে এদের মধ্যে পথ পার্থক্য ছিল বিপি মাইনাস এপি, এবং এইটার উপরই নির্ভর করবে এই পি বিন্দুটা উজ্জ্বল হবে কি অন্ধকার হবে, অর্থাৎ ওয়েদার ইট শুড বি ব্রাইট পয়েন্ট অর ডার্ক পয়েন্ট। বাট সেন্টার পয়েন্টটা কিন্তু উজ্জ্বল হবে আমরা জানি, কারণ এই ক্ষেত্রে এই এ থেকে যে তরঙ্গটা উৎপন্ন হয়ে সি থেকে পড়েছিল সে যে দূরত্ব অতিক্রম করেছে সেটা এসি, আর বি থেকে যে দূরত্ব যে তরঙ্গ উৎপন্ন হয়েছে সে যে দূরত্ব অতিক্রম করলো সেটা হচ্ছে বিসি, এবং এসি বিসি রাস্তা দুটো সমান। যে কারণ হচ্ছে সি থেকে এটা লম্ব দূরত্ব, এটা লম্ব দূরত্ব সমান হতো, এটা কিন্তু এক্ষেত্রে পথ পার্থক্য 0, সেন্টার পয়েন্ট আমাদের ম্যাক্সিমাম হয়। এইবার হচ্ছে আমরা যেটা করি যে এইখান থেকে আমরা ধরি সি বিন্দু থেকে এই পি বিন্দু এটা দূরত্ব হচ্ছে স্মল এক্স, এটা ধরে নিয়েছি স্মল এক্স। আচ্ছা, আমরা এখান থেকে এরপর লম্বটা নিই, এখান থেকে যদি লম্বটা নিই তাহলে আমরা এটা পরিষ্কার যে এই এফ ই এইটা হচ্ছে এই 2D এর সমান। আবার যেহেতু ও বিন্দুটা কেন্দ্রবিন্দু তাহলে এই এ বি এর তাহলে এই এ ওটা হচ্ছে ডি, আবার ও বিটা হচ্ছে ডি। তার মানে আমরা এখান থেকে বলছি ইটাও হবে ডি, আবার সি এফটাও হবে ডি, স্মল ডি অবশ্যই স্মল ডি। তাহলে এইবার আমরা আসি যে এই যে বিপি এই রাস্তাটা যদি মানটা আমরা নির্ণয় করতে পারি তাহলে এই যে ত্রিভুজটা এই এই ত্রিভুজটা থেকে আমরা না এই ত্রিভুজটা থেকে অর্থাৎ বিপিই এই ত্রিভুজটা থেকে কিন্তু বিপি এর মান নির্ণয় করতে পারি। কিরকম নির্ণয় করতে পারি? তো এইটা তোমার ভূমি হচ্ছে এক্ষেত্রে এটা লম্ব হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে অতিভুজ হয়ে যাচ্ছে, তাহলে বিপি স্কোয়ারটা হয়ে গেল এই তোমার বিই স্কোয়ার প্লাস ইপি স্কোয়ার। সেটাই আমরা লিখলাম বিপি স্কোয়ার হচ্ছে বিই স্কোয়ার মানে দিস বিই স্কোয়ার অ্যান্ড দেন ইপি স্কোয়ার তাই হলো। তো আমরা বিইটা আমরা জানি বলেছি এই উৎসদ্বয় থেকে তোমার পর্দার দূরত্ব হচ্ছে ক্যাপিটাল ডি, সো এই বিই হচ্ছে ক্যাপিটাল ডি, তাহলে ডি স্কোয়ার হলো। অ্যান্ড দেন কি হচ্ছে আমরা সিপিটা এই রাস্তাটা সিপিটা লিখেছিলাম আমাদের এক্স, আর সিইটা হচ্ছে ডি। তার মানে সি থেকে ই অর্থাৎ আমরা ইপিটাকে কি লিখতে পারি এইখান থেকে এই পর্যন্ত ই থেকে পি পর্যন্ত লিখতে পারি এইটা ইসি প্লাস সিপি, আর ইসিটা হচ্ছে কি এখান থেকে ডি স্মল ডি পেলাম, আর সিপিটা হচ্ছে এক্স। তাহলে সেটা আমি লিখলাম এই ইপি স্কোয়ার দাঁড়ালো হচ্ছে এক্স প্লাস ডি, তাহলে ইপি স্কোয়ার হবে এক্স প্লাস ডি স্কোয়ার। তাহলে এখান থেকে পেলাম বিপি স্কোয়ার হচ্ছে ডি স্কোয়ার প্লাস এক্স প্লাস ডি স্কোয়ার হলো। ঠিক আছে, আবার এপি স্কোয়ারটা কি লিখবো এখান থেকে এটা হচ্ছে এপি স্কোয়ার, এই এপি স্কোয়ারটাকে লিখতে পারি এ এফ স্কোয়ার প্লাস হচ্ছে এফপি স্কোয়ার, সেটাই লিখলাম এ এফ স্কোয়ার প্লাস এফপি স্কোয়ার। আবার আমরা বলেছি যেহেতু উৎসদয় থেকে এই পর্দার দূরত্ব হচ্ছে ক্যাপিটাল ডি, তাহলে আমরা এ এফ স্কোয়ার দ্যাট শুড বি তোমার ক্যাপিটাল ডি স্কোয়ার, সেটা আমরা লিখলাম। প্লাস আমরা যখন সি থেকে পি পর্যন্ত এই দূরত্বটা এক্স ছিল, আবার সি থেকে সি থেকে পি পর্যন্ত এক্স ছিল, আবার সি থেকে এফ পর্যন্ত স্মল ডি, দেখতাম যেহেতু এটা মধ্যবিন্দু তাহলে এইটাও স্মল ডি হবে আর ও থেকে বি পর্যন্ত স্মল ডি হবে, দ্যাট মিনস এই এফ সিটাও স্মল ডি হবে। তাহলে আমরা যেহেতু এই রাস্তাটুকু অর্থাৎ এফ পি চাইছি, তাহলে এফ পিটা হবে তোমার সিপি থেকে বাদ যাবে সিএফ, দ্যাট মিনস এক্স মাইনাস স্মল ডি। তার মানে এখান থেকে পেলাম এপি স্কোয়ার হচ্ছে ক্যাপিটাল ডি স্কোয়ার প্লাস এক্স মাইনাস ডি হোল স্কোয়ার হয়ে গেল। তো তাহলে এবার আমরা এই বিপি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ারটাকে করি, দ্যাট ইজ ইকুয়াল টু বিপি স্কোয়ার মানটা হচ্ছে ডি প্লাস এক্স প্লাস ডি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে তোমার এই এপি স্কোয়ার মানটা এখান থেকে লিখবো মাইনাস ডি স্কোয়ার দেন মাইনাস এক্স মাইনাস ডি স্কোয়ার। তাহলে এই ডিটি কেটে গেলে এখান থেকে আমরা পেলাম এক্স প্লাস ডি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ডি স্কোয়ার। এবার আমরা জানি এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার সেটা হচ্ছে 4ab, তাহলে এই ক্ষেত্রে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে ডি। তাহলে আমরা বিপি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার লিখতে পারি 4xd, আর বিপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার আমরা পরে ভেঙে দিয়ে লিখলাম বিপি প্লাস এপি আর বিপি মাইনাস এপি। ওকে দেন বিপি মাইনাস এপি সমান লিখতে পারি এই 4xd বাই হচ্ছে এই বিপি প্লাস এপি। ওকে, নো প্রবলেম। এইবার যদি আমরা ধরে নিই যে এই এ এবং বি খুব কাছাকাছি অবস্থিত, তাহলে এই এপি এবং বিপি এদের যোগফলকে আমরা কিন্তু কি লিখতে পারি
এদের যোগফলকে কিন্তু এবং 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 এদের যোগফলকে আমরা লিখতে পারি কিন্তু এই দূরত্বটি সমান। যদি এরা খুব কাছাকাছি অবস্থিত হয় তার মানে সেক্ষেত্রে এই রাস্তাটা এবং এই রাস্তাটা তারা প্রায় সমান হবে এবং সেটা ইজ ইকুয়াল টু প্রায় ডিই বা এই ক্যাপিটাল ডি এর সমান হবে এবং সেক্ষেত্রে বিপি প্লাস এপি কে আমরা 2d লিখতে পারি, 2 ক্যাপিটাল ডি লিখতে পারি। ঠিক আছে, কিন্তু তাদের বিয়োগফলটা কিন্তু আমরা পুরোপুরি 0 লিখতে পারবো না, কারণ সেটা প্রায় কাছাকাছি, কিন্তু বিয়োগফলের সার্টেন একটা ভ্যালু থাকবে। ঠিক আছে, তো তাহলে আমরা এখান থেকে পেলাম বিপি মাইনাস এপি হলো এখান থেকে 4xt বাই 2 ক্যাপিটাল ডি। এটা এখানে নিলাম, এবি হচ্ছে 2d, 2 স্মল ডি এটা হলো ডি এর মান 2d অপেক্ষা অনেক বড় হলে বিপি নিয়ারলি ইকুয়াল টু এপি নিয়ারলি ইকুয়াল টু ডি হয়। এটা তো বলে দিয়েছি তোমার কাছাকাছি অবস্থা হলো সেটা কথাটাই বলা হলো। তাহলে এখান থেকে আমরা বলেছিলাম বিপি মাইনাস এপি হচ্ছে পথ পার্থক্য, দ্যাট ইজ ডেল্টা। সেটা হচ্ছে এখান থেকে আমরা 2 কেটে দিলাম, তাহলে 2x ডি বাই ক্যাপিটাল ডি। সো এখান থেকে তাহলে আমরা পেলাম যে তাহলে ডেল্টা মানটা হলো 2x ডি বাই ক্যাপিটাল ডি। এবার উজ্জ্বল পটির জন্য, উজ্জ্বল ব্যান্ডের জন্য আমরা জানি কি ডেল্টা হচ্ছে n ল্যাম্ডা হয়, n হচ্ছে 0 1 2 3 এটসেট্রা হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ডেল্টা যদি n ল্যাম্ডা হয়, আবার ডেল্টা যে 2x ডি বাই ডি, তাহলে আমরা এখানে 2x ডি বাই ডি ইজ ইকুয়াল টু n ল্যাম্ডা, বা এখান থেকে x এর ভ্যালুটা কত আসবে, x এর ভ্যালুটা হবে ডি n ল্যাম্ডা দ্যাট ইজ হিয়ার বাই 2d। সেটা হলো জাস্ট এখান থেকে ক্যালকুলেট করলাম x এর ভ্যালুটা। এবার যদি আমরা বলি যে এই যে যেটা পেলাম, এই যে এইটা যদি n তম উজ্জ্বল পটির তোমার যদি পটির দূরত্ব হয় কেন্দ্রবিন্দু সি থেকে, তাহলে সেটাকে xn লিখলাম, n তম উজ্জ্বল পটির দূরত্ব। ওকে, এটাকে আমি xn লিখলাম, কারণ ধরে নিচ্ছি এটা n তম উজ্জ্বল পটির জন্য এটা হয়। তাহলে এখন n ইজ ইকুয়াল টু 1 2 3 যদি এরকম ধরনের বসাই, তাহলে বিভিন্ন পটিগুলোর অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় ইত্যাদি উজ্জ্বল বিন্দুগুলোর কিন্তু অবস্থান আমরা পাবো এই সমীকরণটায়, যে xn ইজ ইকুয়াল টু dn ল্যাম্ডা বাই 2d। এই সমীকরণে যদি n ইজ ইকুয়াল টু 1 2 3 বা 0 যদি বসে, 0 বসালে কেন্দ্রীয় চরম বিন্দু পাবো, যদি n ইজ ইকুয়াল টু 1 বসে তাহলে প্রথম চরম বিন্দু, n যদি 2 বসে তাহলে দ্বিতীয় চরম বিন্দু, এরকম করে আমরা বিভিন্ন চরম বিন্দুগুলো পাবো, অবস্থান পাবো। তো এটা n এর জন্য হয়েছিল। এবার যদি আমরা ধরে নিই n প্লাস 1 তম উজ্জ্বল পটির জন্য, তাহলে দূরত্বটা কত হবে সি বিন্দু থেকে, তাহলে সেটা আমরা জাস্ট এই সমীকরণে n কে n প্লাস 1 দিয়ে রিপ্লেস করব। তাহলে তাই হলো এখানে xn প্লাস 1 হলো, দ্যাট ইজ ইকুয়াল টু এখানে n কে n প্লাস 1, তাহলে n প্লাস 1 দেন d ল্যাম্ডা বাই 2d হলো। তাহলে ঝালরের তাহলে পরপর দুটি উজ্জ্বল বিন্দুর ব্যবধান কি হবে, সেটাই হচ্ছে ঝালরের প্রস্থ বা বেধ। তাহলে এই xn প্লাস 1 এটা হচ্ছে n প্লাস 1 তম, আর এটা হচ্ছে xn। তাহলে এটা থেকে যদি এটা বাদ দিয়ে দিই, তাহলে কি হবে, যে কোনো দুটি ব্যতিজার ঝালরের কিন্তু বেধ পেয়ে যাবে। সেটাকে আমরা ডেল্টা x লিখলাম, সেই বেধটাকে দ্যাট ইজ ইকুয়াল টু xn প্লাস 1 মাইনাস xn। তাহলে xn প্লাস 1 এর ভ্যালুটা এখান থেকে পেলাম, xn প্লাস 1 হচ্ছে n প্লাস 1 d ল্যাম্ডা বাই 2d, আর xnটা এখান থেকে পাবো dn ল্যাম্ডা বাই 2d। এটা থেকে এটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা দেখো এখানে d ল্যাম্ডা বাই 2d কমন এখানে লিখলাম, আর এখানে এখানে থাকছে n প্লাস 1, আর এখানে পড়ে থাকলো অনলি n উইথ এ মাইনাস সাইন, এই মাইনাস সাইনটা। তাহলে এটা হলো n কেটে গিয়ে হলো d ল্যাম্ডা বাই 2d। তাহলে আমরা উজ্জ্বল বিন্দুগুলোর বেধ কত পেলাম, d ল্যাম্ডা বাই 2d পেলাম। আচ্ছা, আর অন্ধকার পটির জন্য কি হবে, এবার অন্ধকার পটির জন্য আমরা জানি অন্ধকার পটির জন্য ডেল্টা ইজ ইকুয়াল টু হয়, শর্তটা কি ছিল, পার্থক্য হচ্ছে 2n প্লাস 1 ল্যাম্ডা বাই 2। ঠিক আছে, 2n প্লাস 1 ইন্টু ল্যাম্ডা বাই 2। বা এখান থেকে তাহলে আমরা যদি লিখতে পারি, তাহলে আমাদের এখানে এই ডেল্টা আবার এখানে পেয়েছিলাম 2x d বাই d। সো এখানে 2x d বাই d হচ্ছে 2n প্লাস 1 ইন্টু ল্যাম্ডা বাই 2, বা এখান থেকে x যদি আমরা n তম কথা ভাবি তাহলে xn হবে, এই সমীকরণে সেটাকে আমরা xn বলবো, দ্যাট ইজ 2n প্লাস 1 ইন্টু ল্যাম্ডা বাই 2, সেটা এখানে লিখলাম। আর এটা এই রাইট সাইডে এলে d বাই 2d এসে গেল। ওকে, এইবার আমরা যদি n প্লাস 1 তারপরেরটা এই xn যেটা নিয়ে পরের অন্ধকার পটির যদি দূরত্ব নির্ণয় করতে চাই, তাহলে সেটা হবে xn প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু এই যে সমীকরণটা জাস্ট n কে এই সমীকরণটা যাতে n কে n প্লাস 1 দিয়ে রিপ্লেস করো, তাহলে প্রথমটা হবে 2 ইন্টু n প্লাস 1, অ্যাকচুয়ালি তো 2n প্লাস 2 আর পরে একটা 1, জাস্ট এই সমীকরণে n কে n প্লাস 1 দিয়ে করো। তাহলে 2 ইন্টু যদি n প্লাস 1, এই 1টাকে বাদ দাও, তাহলে প্রথমে হচ্ছে পরে এটাকে কাউন্ট করো। তাহলে আমরা এবার n কে n প্লাস 1 দিয়ে রিপ্লেস করছি, তাহলে এখানে হলো 2 ইন্টু n প্লাস 1 ব্র্যাকেট কমপ্লিট হলো, দেন প্লাস 1। তাহলে এটাকে ভাঙলে 2n প্লাস 2 তারপর আরেকটা 1 হলো, তাহলে এটা অ্যাকচুয়ালি হলো 2n প্লাস 3 হলো, দেন দিস ল্যাম্ডা বাই 2, দেন d বাই 2d হলো। তাহলে এই ক্ষেত্রে অন্ধকার পটিগুলোর বেধ বা প্রস্থ বা উইথ দ্যাট ইজ ইকুয়াল টু xn প্লাস 1 মাইনাস xn, দ্যাট ইজ ইকুয়াল টু এইখান থেকে ল্যাম্ডা বাই 2 তুমি এখানে লিখলে, d বাই 2d এগুলো কমন গেল, এখান থেকে 2n প্লাস 3 সেটা লিখলাম, মাইনাস 2n মাইনাস 1, এটা বাদ যাবে, মাইনাস 2n দেন মাইনাস 1। তাহলে সেটা করলে দ্যাট ইজ ইকুয়াল টু হলো 2n ভ্যানিশ হয়ে গেল, প্লাস 3 এটা মাইনাস 1, তাহলে 2 হলো। তাহলে ল্যাম্ডা বাই 2 ইন্টু d বাই 2d ইন্টু 2 কেটে গিয়ে হলো d ল্যাম্ডা বাই 2d হলো, অর্থাৎ ডেল্টা x হচ্ছে d ল্যাম্ডা বাই 2d হলো। এটা হচ্ছে অন্ধকার ঝালরগুলোর বেধ,
তাহলে এখান থেকে এটা পরিষ্কার বুঝলাম যে উজ্জ্বল বিন্দুগুলো হোক, উজ্জ্বল পটিগুলো হোক বা অন্ধকার পটিগুলো হোক, তাদের প্রত্যেকের কিন্তু প্রস্থ কিন্তু সমান, এবং সেটা ডি ল্যামডা বাই 2d। আবার যেহেতু ডি এইটা কি ছিল উৎস থেকে পর্দার দূরত্ব, আর 2d ছিল উৎসদ্বয়ের মধ্যে দূরত্ব, এগুলো যেহেতু ধ্রুবক তাহলে আমরা বলতে পারি ঝালরের বেধ কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর সঙ্গে সমানুপাতিক। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা বলতে পারি যে ঝালরগুলোর বেধ উজ্জ্বল বিন্দু হোক, উজ্জ্বল হোক আর অন্ধকারী হোক, তাদের কিন্তু যে বেধটা হবে সেই বেধটা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, যেহেতু ডি এবং 2d এরা প্রত্যেকেই ধ্রুবক। সুতরাং স্টুডেন্টস, তোমরা কিন্তু এগুলো নিজে হাতে ক্যালকুলেট করবে, এটাই আমার সাজেশন। তাহলে কিন্তু সমস্ত বিষয়গুলো তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে।